ওয়েলকাম বন্ধুরা, আমরা শুরু করেছি আয়নীয় ও সমযোজী বন্ধন। এই চ্যাপ্টারটা আগের দিন আমরা প্রথম পাঠটা করেছিলাম। প্রথম পাঠে হচ্ছে প্রাথমিক ধারণা এবং আয়নীয় যৌগের ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে যে এই যে রাসায়নিক বন্ধন বা যোজ্যতা, এই তৈরি হওয়ার পিছনে কারণটা কী? কারণ ছাড়া তো কোনো কিছু হয় না। কেনই বা পরমাণুগুলো একে অপরের সাথে জোট গঠন করতে বা জোর গঠন করতে বা জোটবদ্ধ হতে এতটা আগ্রহী হয়? তারা তো আলাদা আলাদা থাকতেই পারত, কিন্তু দেখা যায় যে বেশিরভাগ মৌলের পরমাণু বা যৌগের পরমাণুগুলো তো অবশ্যই যে জোট গঠন করে এবং অণু তৈরি করে। তো কেন করে এরা, সেই বিষয়টি আমরা জানব। কাজেই এইটা তোমাদের জন্য এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য বলবো যে তোমরা ভিডিওটা ভালো করে দেখো, পুরোটা দেখো। যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো যে আগের ভিডিওগুলোর ডেসক্রিপশান, এই ভিডিওর আগের ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে থাকবে। তোমরা পারলে সেগুলো দেখো, আর এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে যে রাসায়নিক বন্ধনটা কেন তৈরি হয়, কীভাবে তৈরি হয়, সেটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আজকের পর্ব, যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্ব। দেখো, যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্বটা বিস্তারিতভাবে জানার আগে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো নিষ্ক্রিয় গ্যাস। তোমরা তো আগেই পড়েছো, আগেই জেনেছো যে আমি বলেছি আগের চ্যাপ্টারেই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত রাসায়নিকভাবে খুবই নিষ্ক্রিয় হয়, অর্থাৎ বিক্রিয়া করতে চায় না। এর কারণটা কি? এর কারণটা হলো এদের দেখো সর্ববহিস্থ কক্ষ কিন্তু ইলেকট্রন দ্বারা পূর্ণ, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে যতগুলো ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে ততগুলোই ইলেকট্রন এদের আছে। এখন যতগুলো ইলেকট্রন থাকতে পারে মানে কি, তোমাদের একটা জিনিস আমি বলে দিই যে সর্ববহিস্থ কক্ষে দেখো, যাদের শুধুমাত্র প্রথম কক্ষপথটা আছে তাদের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে, সেটা হচ্ছে 2। আর বাকিদের ক্ষেত্রে কিন্তু যাদের 2 নম্বর কক্ষপথ আছে, 3 নম্বর আছে, 4 নম্বর আছে, 5 নম্বর আছে, এরকম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন থাকতে পারে 8টা। দেখো, প্রথমটা হিলিয়ামটায় 2টো, আর বাকিগুলো দেখো সব শেষ কক্ষপথ 8টা করে। নিয়নের 10টা ইলেকট্রন মোট, 2 8। আর্গনের হচ্ছে 18টা, 2, তারপরটায় 8, তারপরটায় আবার 8। ক্রিপ্টন 36টা, 2 প্রথমটায়, দ্বিতীয়টায় 8টা আছে, তৃতীয়টায় 18টা আছে যেটা থাকার কথা, এবং লাস্টে দেখো 8টা আছে। জেনন, তার হচ্ছে 54টা ইলেকট্রন, 2টো আছে প্রথমে, পরেরটায় 8, তারপরটা 18, তারপরটায় 18, লাস্টেরটা হচ্ছে 8। দেখো, হিলিয়াম ছাড়া প্রত্যেকটার শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, সর্বোচ্চ থাকতে পারে 8টা। আর হিলিয়ামের ক্ষেত্রে সেটা হচ্ছে 2টো। ঠিক আছে, তাহলে যতগুলো ইলেকট্রন শেষ কক্ষপথে থাকতে পারে এদের কিন্তু ততগুলো করেই ইলেকট্রন আছে। তাই জন্য এরা কী করে, এরা হচ্ছে নিষ্ক্রিয়, এরা কারোর সাথে বিক্রিয়া করতে আগ্রহী নয়। এইবার অন্যান্য মৌলদের ক্ষেত্রে কী হয়, অন্যান্য মৌলের পরমাণুতে দেখা যায় যে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 8 বা 2 নয়, হয়তো তার থেকে কম অথবা তার থেকে বেশি। ঠিক আছে, তো কীরকম দেখো, আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। সোডিয়ামের কত? সোডিয়ামের হচ্ছে 11টা ইলেকট্রন। কীভাবে থাকে? 2, পরেরটা হচ্ছে 8, 8 দিয়ে 10, আর লাস্টেরটা হচ্ছে 1। আমরা জানি যে সবথেকে মানে নিউক্লিয়াসের কাছের যে কক্ষপথটা সেটা আগে পূর্ণ হয়, তারপরে পূর্ণ হয়, তারপরটা এইভাবে চলতে থাকে, এবং শেষ কক্ষপথে দেখা যাচ্ছে একটা মাত্র ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে 8খানা ইলেকট্রন নেই, তার থেকে কম আছে। ঠিক আছে, আচ্ছা, আবার দেখো হাইড্রোজেনের তো একটাই ইলেকট্রন, একটা আছে, একটাই। অক্সিজেনের কি? অক্সিজেনের হচ্ছে 8টা ইলেকট্রন। 8টা কীভাবে থাকে? 2 আর
6, তাহলে শেষ কক্ষপথে কটা আছে? 6টা, মানে 2টো ইলেকট্রন কম আছে, আরও 2টো থাকলে 8টা অষ্টক পূর্ণ হতো। ঠিক আছে, নয় দ্বৈত পূর্ণ হতে হবে, দ্বৈত মানে 2টো ইলেকট্রন থাকতে হবে, আর নাহলে অষ্টক পূর্ণ হতে হবে। তো অষ্টক পূর্ণ কাদের হতে হবে? ওই প্রথম কক্ষপথ ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, তো ফলে কি করে, এদের কিন্তু একটা ইলেকট্রন ওই দেয়া নেওয়ার প্রবণতা থেকে যায়। এরা সবসময় চায় যে নয় ইলেকট্রন দিয়ে অথবা ইলেকট্রন নিয়ে তারা কি করবে, ওই লাস্টের কক্ষপথে যেন 8টা ইলেকট্রন থাকে। লাস্টের কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে তারা সুস্থিত পরমাণুর আয়ন তৈরি হবে। ঠিক আছে, তার সুস্থিত অবস্থায় থাকবে আর কি। আর যাদের শুধুমাত্র প্রথম কক্ষপথ তাদের ক্ষেত্রে 8টা নয় 2টো। দেখো হাইড্রোজেনের কী আছে? একটাই ইলেকট্রন। তাহলে হাইড্রোজেন সবসময় চেষ্টা করে কি যে ওই ইলেকট্রনটা ত্যাগ করতে, আবার কখনো কখনো একটা ইলেকট্রন অন্য থেকে নিতেও চায়, নিয়ে দ্বৈত পূর্ণ করে। ঠিক আছে, অক্সিজেন কী করে? 2টো ইলেকট্রন গ্রহণ করতে চায়, হ্যাঁ, করলে ওর অষ্টক পূর্ণ হয়। তাহলে এইটা দুই ভাগ হতে পারে, কেউ হয়তো ইলেকট্রন ত্যাগ করে অষ্টক পূর্ণ করে, কেউ ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করে, আবার কেউ নিজেদের মধ্যে ভাগাভাগি করে ইলেকট্রন যদি ভাগাভাগি করে নেয় তাহলেও তাদের অষ্টক পূর্ণ হয়। ঠিক আছে, এই যে ইলেকট্রন দেয়া নেয়া বা ভাগাভাগি করা, এইটার ফলেই কি হয়, পরমাণুগুলো একে অপরের সাথে জোট গঠন করতে বাধ্য হয়। এবার জিনিসটা পরিষ্কার হলো তো? এখন কি হয়, যাদের কক্ষে দেখা গেল বহিস্থ কক্ষে কম ইলেকট্রন, একটা বা 2টো আছে, তো তাদের পক্ষে কী হয়, একটা 2টো ইলেকট্রনটা ত্যাগ করাটা সহজ হয়, ফলে তারা ধনাত্মক আয়ন তৈরি করে। আর যাদের শেষ কক্ষপথে 6টা বা 7টি ইলেকট্রন থাকে তাদের কি হয়, ওই 7টা থাকলে তার একটা ইলেকট্রন দরকার হয়, আর 6টা থাকলে 2টো ইলেকট্রন দরকার হয়। তখন তারা কি করে, ইলেকট্রন গ্রহণ করে অন্য কোনো পরমাণু থেকে, তাদের গ্রহণ করার প্রবণতাটা বেশি হয়। ফলে কী হয়, তারা ঋণাত্মক আয়ন তৈরি করে। ঠিক আছে, এবার ধনাত্মক আর ঋণাত্মক মিলে কি হয়, তড়িৎযোজী একটা যৌগ, যেমন সোডিয়াম এবং ক্লোরিন। দেখো ক্লোরিনের 17টা, 2টো আছে, 8টা আছে, লাস্টে আছে 7টা, তাহলে একটা ইলেকট্রন কম আছে। বুঝতে পারছো, এর পক্ষে একটা ইলেকট্রন গ্রহণ করাটা কিন্তু সহজ। ঠিক আছে, আর সোডিয়ামের ক্ষেত্রে দেখো লাস্টে একটা ইলেকট্রন, তাহলে এটা ত্যাগ করাটা অনেক সহজ, তাহলে এ ত্যাগ করে এ গ্রহণ করে, এইভাবে রাসায়নিক বন্ধন তৈরি হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে এটা সম্ভব হয় না, তখন তারা ভাগাভাগি ইলেকট্রন করে নেয়। এবার কোন ক্ষেত্রে কি হয় সেটা আমরা যখন পরবর্তী পর্বগুলো যাব তখন তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে বন্ধনটা কেন তৈরি হয় তোমরা বুঝতে পারলে। তাহলে এদের প্রধান টার্গেট হচ্ছে বহিস্থ কক্ষে নিষ্ক্রিয় গ্যাসগুলোর, তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস তার মতো ইলেকট্রন বিন্যাসটা তৈরি করা। তৈরি করলে কী হবে, তারা নিষ্ক্রিয় হয়ে যাবে, সুস্থিত হয়ে যাবে। এইটা তাদের হচ্ছে মূল লক্ষ্য, যার জন্য রাসায়নিক বন্ধনটা তৈরি হয়। যেমন সোডিয়ামে দেখো 2 8, লাস্টেরটা হচ্ছে 1, তাহলে এর পক্ষে কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করে এই নিয়নের মতো স্ট্রাকচারটা আসা সুবিধাজনক। ঠিক আছে, আবার ক্লোরিনের ক্ষেত্রে 7টা ইলেকট্রন ত্যাগ করাটা মুশকিল, তার থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে এই আর্গনের মতো 2 8 8 এই ইলেকট্রন বিন্যাসটা তার জন্য বেশি কার্যকরী, ফলে ইলেকট্রন গ্রহণ করতে চায়, আর কিছু ক্ষেত্রে ভাগাভাগি করে এটা করে। তো তাহলে নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস তার মতো ইলেকট্রন বিন্যাস পূরণ করার জন্য তারা কিন্তু এই বন্ধনটা তৈরি করে। আর কেউ দেখো ইলেকট্রন ত্যাগ করলো, আর একজন ইলেকট্রন গ্রহণ করলো, তার ফলে তাদের মধ্যে যে বন্ধন তৈরি হলো বা যে যৌগটা তৈরি হলো সেটাকে বলা হয় তড়িৎযোজী যৌগ বা তড়িৎযোজী বন্ধন। আর ইলেকট্রন ভাগাভাগি করে যখন তারা বন্ধন তৈরি করে তখন সেটাকেই বলা হয় সমযোজী বন্ধন। যেমন আচ্ছা, অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে আমরা আগেই দেখেছি যে ইলেকট্রন বিন্যাসটা কি 2 আর 6, অর্থাৎ বহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন। এখন কী হয় দেখো, বহিস্থ কক্ষে যদি 6টা ইলেকট্রন থাকে তাহলে কী হবে, তার 1 2 3 4 5 6। এখন এর পাশে ধরো আর একটা অক্সিজেন পরমাণু আছে, তারও তাই হবে 1 2 3 4 5 6। বুঝতেই পারছো, তাহলে এর 6টা ওর 6টা। এখন এর অষ্টক পূর্তি হবে কি করে,
এ যদি এর থেকে দুটো ইলেকট্রন ধরো নিয়ে নেয়, এখান থেকে দুটো ইলেকট্রন একে দিল, তাহলে এর তো 4টে হয়ে গেল, এর 8টে হলো কিন্তু এর 4টে হয়ে গেল। আবার এ যদি দুটো একে দিয়ে দেয় তাহলে এর অষ্টক পূর্তি হবে কিন্তু এর 4টে হয়ে যাবে, সেটা তো সম্ভব নয়। এক্ষেত্রে কী করবে এরা? এক্ষেত্রে দুজনেই ভাগাভাগি করবে, এর দুটো ইলেকট্রন এও নেবে আর এর দুটো ইলেকট্রন এও নেবে, মানে কিছুটা এই রকম আর কি। যদিও অক্সিজেনের ক্ষেত্রে স্ট্রাকচারের একটু ব্যাপার অন্যরকম আছে, সেটা তোমার পরে জানবে, কিন্তু মানে জিনিসটা কী হয় সেটা আমি তোমাদের বললাম কেমন হয়। হ্যাঁ, সেইটা এও কী করবে, এর দুটো ইলেকট্রন নেবে, নিয়ে এরও 8টা হলো, 6টা আর এখান থেকে দুটো, আর এরও 6টা আর এই দুটো, মানে এর দুটো ইলেকট্রন ও দুটো ইলেকট্রন দুজনেই শেয়ার করছে। এই ধরনের যোজ্যতাকে বলা হয় সমযোজ্যতা। ঠিক আছে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এটা সমযোজ্যতা তৈরি হয়, হাইড্রোজেনের হয়, ক্লোরিনের মধ্যেও হয়, দুটো ক্লোরিন পরমাণুর মধ্যেও এই ধরনের যোজ্যতা আমরা দেখতে পাই। ঠিক আছে, এবার কতগুলো আয়নীয় যৌগের উৎপত্তির ব্যাখ্যা। সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড এটা তো আমরা আগেও দেখেছি, আগে আমি বলেছি, আমি আরেকবার বলছি। সোডিয়াম ক্লোরাইডের সোডিয়ামে কী থাকে? 11টা ইলেকট্রন। কীভাবে থাকে? 2, 8, 1 সর্ববস্তুকে একটা ইলেকট্রন, আমি একটা ইলেকট্রন এখানে দেখালাম। আর ক্লোরিনের ক্ষেত্রে কী থাকে? 2, 8, 7 17টা ওর ইলেকট্রন। তাহলে বহিস্থ কক্ষে করা 7টা, তাহলে 1, এখানে 2, এখানে 2, 2 দিয়ে 4 আর 2 6 আর 1 7। ঠিক আছে, এইবার এর তো সবসময় চায় যে একটা ইলেকট্রন যেন অন্য কোনো পরমাণু ওকে দেয়, তাহলে ওর অষ্টক পূর্তি হবে। আর সোডিয়াম চায় যে বহিস্থ কক্ষে একটা আছে, আমি এটাকে ত্যাগ করলে আমার অষ্টক পূর্তি হবে। তো এস কী করবে? এই একটি ইলেকট্রন একে দিয়ে দেবে। এবার একটি ইলেকট্রনকে দেওয়ার ফলে ও কী হবে? নিজে কিন্তু ধনাত্মক আধানে পরিণত হয়ে যাবে। ইলেকট্রন ত্যাগ করলে আমরা জানি যে ধনাত্মক আধান হয়। কেন হয়? সেক্ষেত্রে তার ইলেকট্রন একটা কমে যায়, কিন্তু প্রোটন তো একই থাকে, আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। তাই জন্য কী হয়? ওই পরমাণুটা ধনাত্মক আয়নে পরিণত হয়। আর এর ক্ষেত্রে কী হয়? ইলেকট্রন এই একটা গ্রহণ করে, গ্রহণ করার ফলে কী হয়? এই ঋণাত্মক আয়নে পরিণত হয়, Cl-, কারণ এর একটা ইলেকট্রন বেশি হয়ে গেল প্রোটনের থেকে, তাই এর ঋণাত্মক আয়নে পরিণত হলো। এইবার যেহেতু দুটো বিপরীতধর্মী আধান তৈরি হলো, এদের মধ্যে একটা তড়িৎ আকর্ষণ বল কাজ করে, ফলে কী হয়? NaCl তৈরি হয়। এই প্রসঙ্গে একটা জিনিস তোমাদের বলে দিই, যে আয়নীয় যৌগে কিন্তু এইভাবে একটা পরমাণু আলাদা করে থাকে না। আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম। সেখানে কি হয়? যে একটা ধনাত্মক আধানকে ঘিরে অনেক ঋণাত্মক আধান থাকে, আবার একটা ঋণাত্মক আধানকে ঘিরে অনেক ধনাত্মক আধান থাকে। যেমন ধরো এখানে দেখিয়েছিলাম, একটা সোডিয়ামকে ঘিরে অনেকগুলো ক্লোরাইড আয়ন আছে, আবার একটা ক্লোরাইড আয়নকে ঘিরে অনেকগুলো সোডিয়াম আয়ন আছে। এরকমভাবে এটা কিন্তু বেশ বড় একটা ক্লাস গঠন করে এইভাবে, বুঝতে পারছো? তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে কিন্তু ওই একটা অণুকে আলাদা করে পাওয়া যায় না, সেই জন্য আণবিক ভর কিন্তু এই যৌগের ক্ষেত্রে ঠিক প্রযোজ্য নয়। এদের ক্ষেত্রে কিন্তু সংকেত ভর কথাটা বেশি প্রযোজ্য। সংকেত ভর অর্থাৎ তার সংকেত অনুযায়ী যে ভরটা, মানে NaCl তার সংকেত, সেই সংকেত অনুযায়ী এর কী ভর সেটাই গ্রহণযোগ্য, কারণ এর অণুকে আলাদা করে পাওয়াই যায় না, তো আণবিক ভর হবে কোত্থেকে? সংকেত ভর। ঠিক আছে, তো কতগুলো আয়নীয় যৌগের উৎপত্তির ব্যাখ্যা, তার মধ্যে একটা আমি আজকে বললাম, পরে আরও কয়েকটা পরের পর্বে আমরা জানব। পরের পর্বে ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করব। আজকে আর ভিডিওটাকে বড় করছি না। আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে করে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, আর তোমরা কমেন্টে নিজেদের মতামত জানিও। আজকে তাহলে এখানেই রাখছি, সবাই ভালো থেকো।